আজ আমরা ন্যারেশন চেঞ্জের 10 নম্বর ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। তো আমার ভিডিওগুলি আপনারা হেল্প হেডমাস্টার নামক ইউটিউব চ্যানেলে পাবেন এবং যে কন্টেন্টগুলি আপনাদেরকে আমি দেখাই সেগুলো helpheadmaster.wordpress.com এই ওয়েবসাইট এবং learnenglishRaiganj.wordpress.com এই ওয়েবসাইটে পাবেন। তো প্রত্যেকবারের মতো এবারও আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে এই ওয়েবসাইট থেকে সমস্ত কিছু করে দেখাচ্ছি আপনাদের। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে লিখে নিলাম helpheadmaster.wordpress.com, সার্চ করছি। সার্চ করা মাত্র আমার ওয়েবসাইটটি খুলে গেল। এবার একটু নিচের দিকে আসবো, দেখেন এই যে এখানে লেখা আছে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে আসলেই আপনার ন্যারেশন চেঞ্জ পেয়ে যাবেন, এখান থেকেও আপনি কন্টেন্টগুলো পাবেন। কিংবা নিচে যদি একবারে চলে আসেন, একবারে নিচের দিকে এই যে চলে আসলাম, নিচের দিকে এখানেও এসে পাবেন, দেখেন এই যে ন্যারেশন চেঞ্জ, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করা মাত্র ন্যারেশন চেঞ্জের পেজটি ওপেন হয়ে গেল। যে পর্যন্ত আমরা করেছিলাম তার নিচে চলে যাচ্ছি। আগের ভিডিওগুলোতে আমরা অবজেক্টিভ সেন্টেন্স পর্যন্ত করে ফেলেছি, তাহলে আর একটু নিচে চলে আসি। এই চলে আসলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সেরই ন্যারেশন চেঞ্জ করব। তো আমরা যে ন্যারেশন চেঞ্জ করি আসলে কোন জিনিসটা চেঞ্জ করি? আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে সেই অংশটারই মেন চেঞ্জ করি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে চাইছি মানেটা কি? আপনাকে বুঝতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি। আপনি কি দেখে বুঝবেন যে সেন্টেন্সটা ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স বা বাক্যটি রয়েছে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে? তো দেখেন এই যে এখানে একটা হচ্ছে বিস্ময়কর চিহ্ন রয়েছে। এই চিহ্নটা যখনই ডাবল ইনভার্টেড কমার ভিতরে থাকবে আপনি বুঝে যাবেন যে বাক্যটি এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্সের কতগুলা হচ্ছে সেন্স বুঝায়, কখনো দুঃখ, আনন্দ, ঘৃণা, অনুশোচনা, এরকম বিভিন্ন রকম শব্দ হচ্ছে থাকে আমাদের। সেই সেন্স অনুযায়ী আমাদের হচ্ছে অনেক কিছু বসাতে হয়। সেই সেন্স অনুযায়ী সেট বা সেট টু এর পরিবর্তে কি বসাতে হয় সেটা একটু এক নজরে নিচে দেখি। তো দেখেন এই যে নিচে আমি লিখেছি, প্রথমে স্পিকারটা যা থাকে সেটা লিখে নিতে হয়। তারপরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে সেই বাক্যটার মাধ্যমে যদি আমাদের সেন্স আসে আনন্দ, যে আমরা আনন্দ এরকম একটা সেন্স বুঝতে পারছি, তাহলে সেট বা সেট টু এর পরিবর্তে আমাদেরকে বসাতে হয় এক্সক্লেম উইথ জয় বা এক্সক্লেম উইথ ডিলাইট বা হচ্ছে ডিলাইট, যেটাই হোক আপনি বসাতে পারেন। তো এবার কি করে বুঝবেন যে হচ্ছে আপনার গিয়ে আনন্দ বোঝাচ্ছে? তাহলে এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে অবশ্যই এই ব্রাভো, হুররা এরকম শব্দ থাকে সাধারণত। এবার যদি দুঃখ বোঝায় তাহলে আপনাকে বসে দুঃখ, এই যে এলাস শব্দটা মানেই হলো দুঃখ। এই এলাস শব্দ যদি থাকে বা দুঃখ যদি বোঝায় তাহলে সেট বা সেট টু এর পরিবর্তে আপনি অবশ্যই লিখবেন এক্সক্লেম উইথ সরো। আশা করি বুঝতে পারতেছেন। তারপরে যদি আমাদের ডাবল ইনভার্টেড কমার ভিতরের অংশটির মাধ্যমে হচ্ছে অর্থটা বোঝায় যে কি বিস্ময় বা অবাক করা যদি বোঝায়, তাহলে আমাদের হচ্ছে এই সেট বা সেট টু এর পরিবর্তে হচ্ছে ওয়ান্ডার্ড কিংবা এক্সক্লেম উইথ ওয়ান্ডার্ড বসাতে পারেন। তারপরে হচ্ছে যদি ঘৃণা বা ছিছি এরকম যদি বোঝায় তাহলে সেট বা সেট টু এর পরিবর্তে আপনি বসাতে পারেন অ্যাভারেন্স বা হেট্রেট এরকম শব্দ হচ্ছে। তারপরে যদি আপনার গিয়ে বিরক্তি বোঝায় তাহলেও হেট্রেট বসাতে পারেন। এরকম অনেকগুলো হচ্ছে রয়েছে। আমি নিচে এক এক করে আবারও সব কিছু বলবো। তারপরে আমাদের আর দুটো জিনিস হচ্ছে বুঝতে হবে যে কি এই যে এই অংশটার কাজ মোটামুটি ধরে নেন আমাদের কিন্তু হয়ে গেল। এই যে এক্সক্লেম উইথ জয় কিংবা সরো কিংবা অন্ডার কিংবা অ্যাভারেন্স, রিগ্রেট, প্রেসড, আপলোডেড এরকম অনেক রকম শব্দ আসে। আমি নিচে সব কিছুই আপনাদেরকে ডিটেলসে হচ্ছে বলে দিব এখনই। তো যাই হোক, এখানে দেখেন তাহলে আমাদের সেট টু পর্যন্ত কাজ হয়ে গেল, সেট বা সেট টু। এবার আমাদের কি রয়েছে অবজেক্ট ওয়ান। আপনারা মনে রাখবেন অবজেক্ট ওয়ানটাকে সাধারণত তুলে দিতে হয়, কিন্তু যদি আপনি প্রেসড বা আপলোডেড বসান তাহলে কিন্তু অবজেক্ট ওয়ানটা বসাতে হবে। মানে আমি বলতে চাইছি রিপোর্টেড ভার্বের যে অবজেক্ট সেটা বসাতে হবে, সেই অবজেক্টের পর একটা সেইং শব্দ বসাতে হয়। এবার তারপরে চলে আসতেছি যে কমা, এখানে কমাটা উঠে দ্যাট বসবে। কেন দ্যাট বসবে? আমরা এই ওয়ার্ডগুলোর মাধ্যমে তো বুঝে গেলাম যে ব্রাভো, এলাস, হুররা, টাট, হাউ, হোয়াট এগুলোর মাধ্যমে আমাদের সেন্স বোঝানোর জন্য ইউজ হয়। আনন্দ না দুঃখ না অনুশোচনা না ঘৃণা না বিস্ময়কর। তো সেটার কাজ তো হয়ে গেছে, সেইটা দিয়েই তো আমরা সেট বা সেট টু এর পরিবর্তে এই যে এক্সক্লেম উইথ জয় বা সরো বা ওয়ান্ডার এই শব্দগুলো বসালাম। তাহলে আমরা এবার পাচ্ছি কি
সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম মানে একটা ক্লজ পাচ্ছি। অর্থাৎ আমি বলতে চাইছি যে ডাবল ইনভার্টেড কমার ভিতরের যে ক্লজটা বা বাক্যটা রয়েছে সেটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। আর আমরা জানি আগেই আলোচনা করেছি, আমি বিস্তারিত আলোচনা করেছি আগেই, যে যদি ডাবল ইনভার্টেড কমার ভিতরের বাক্যটি যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে কমাটা এবং ডাবল ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কি দ্যাট বসে। তার জন্য এই হচ্ছে কমার পরিবর্তে, এই যে কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে। তারপরে এই ক্লজটা যেটা থাকবে আর কি, এই বাকি অংশটা আমাদের এখানে লিখে দিতে হবে। তবে অবশ্যই সাবজেক্ট আগের যে ভিডিওগুলোতে যেভাবে আমরা চেঞ্জ করেছি সেই অনুযায়ী চেঞ্জ হবে। হ্যাঁ, যে কি সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে বক্তাকে নির্দেশকারী প্রোনাউন বসবে, সেকেন্ড পারসন হলে অবজেক্ট ওয়ানকে নির্দেশকারী প্রোনাউন বসবে, আর থার্ড পারসন হলে সেটাই বসে যাবে। ভার্বের আগের নিয়মে পরিবর্তন হবে, যে কি যদি এই যে স্পিকারের পরের যে ভার্বটা থাকে সেটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ভার্ব এখানে যদি ভার্ব হচ্ছে V1 ফর্মে থাকে তাহলে সেটা হয়ে যাবে V2, আর যদি কি V2 ফর্মে থাকে আমরা আগে এগুলা সব আলোচনা করেছি তাহলে বসবে একটা হলো হ্যাড আর একটা হচ্ছে তারপরে হচ্ছে V3। হেড বসায় আমরা এই ভার্বটার V3 বসাই দেব। তারপরে অবজেক্ট 2 বসাবো আমরা, এটারও পরিবর্তন হবে পার্সন অনুযায়ী। তারপরে আদার বসাবো, আদারটারও ভিতরে যদি কোনো পার্সন থাকে সেই পার্সনের পরিবর্তন হবে। এবার একটু নিচে চলে আসি, দেখেন আমি একটু আগেই বললাম এখানে আমি সবগুলোই রেখেছি। আনন্দ বুঝালে এক্সক্লেম উইথ জয় বা ডিলাইট বসে, দুঃখ বুঝালে এক্সক্লেম উইথ সরো বা গ্রিপ বা শুধু লেমেন বসে। তারপরে হচ্ছে আপনার গিয়ে অবাক বা বিস্ময়কর বোঝালে এক্সক্লেম উইথ ওয়ান্ডার বা শুধু ওয়ান্ডার, এক্সক্লেম উইথ কথাটা ছেড়েও দিতে পারেন বা এক্সক্লেম উইথ সারপ্রাইজ বসাতে পারেন। তারপরে হচ্ছে যদি আপনার গিয়ে ঘৃণা বোঝায় তাহলে হচ্ছে এক্সক্লেমড উইথ অ্যাভরেন্স বা কন্টেম বা হেট্রেড বসাতে পারেন। তারপরে যদি আপনার অনুশোচনা বোঝায় তাহলে এক্সক্লেম উইথ রিগ্রেট বসাতে পারেন। সহানুভূতি বোঝালে এক্সপ্রেস সিম্প্যাথি বসাতে পারেন। এখন যদি বিরক্তি বোঝায় তাহলে আপনি কি বসাবেন, এক্সপ্রেস ডিসগাস্ট বা হেট্রেড বসাতে পারেন। উৎসাহ বোঝালে চিয়ার, তিরস্কার বোঝালে রিপ্রোচ, প্রশংসা বোঝালে প্রেসড বা আপলোডেড। আমি একটু আগেই বললাম প্রেসড বা আপলোডেড যদি আপনি বসান তাহলে অবজেক্ট ওয়ানটা বসাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা সেইং শব্দ বসাতে হয়। এবার উপরে আরেকটা জিনিস বলবো আপনাদেরকে, সেটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের ডাবল ইনভার্টেড কমার ভিতরে হাউ বা হোয়াট থাকে তাহলে এই হাউ বা হোয়াটের মাধ্যমে সাধারণত আমাদের বিস্ময় করেই বেশি বোঝায়, কখনো কখনো আনন্দও বোঝায়, তবে বিস্ময় করেই বেশি বোঝায় বা অবাক করা বেশি বোঝায়। এই হাউ যদি থাকে তাহলে হাউর পরিবর্তে আপনি অবশ্যই লিখবেন ভেরি। হাউ শব্দটা তুলে দিয়ে ভেরি। আমি ডিটেলসে নিচে আরও বলবো কেন ভেরি বসবে। হাউ সাধারণত অ্যাডজেক্টিভের সামনে থাকে, তা হাউ যদি অ্যাডজেক্টিভের সামনে থাকে তাহলে ওর পরিবর্তে যদি কোনো শব্দ বসান তা আপনাকে তো অ্যাডভার্ব বসাতে হবে। এই হলো ভেরি হলো অ্যাডভার্ব। এবং যদি হোয়াট থাকে, হোয়াট সাধারণত নাউনের সামনে থাকে, তা নাউনের সামনে আপনি কি বসাবেন, অ্যাডজেক্টিভ বসাবেন। তাহলে এই হোয়াটের পরিবর্তে আপনি লিখবেন হচ্ছে গ্রেট। আশা করি এই জিনিসটাও ক্লিয়ার হয়ে গেল। এবার নিচে যাই, একটু উদাহরণে চলে যাব। দেখেন আমরা যে উদাহরণটা নিচ্ছি, হি সেড টু হিজ সন, সে তার ছেলেকে বলল, কমা ডাবল ইনভার্টেড কমার ভিতরে কি আছে, ব্রাভো। ব্রাভো মানে সাবাস। ইউ প্লেড ওয়েল, তুমি ভালো খেলেছো। তার মানে বক্তা এখানে তার ছেলের প্রশংসা করছে যে তার ছেলে ভালো খেলেছে, তাহলে এখানে প্রশংসা করা নিশ্চয়ই বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম এই ব্রাভো এবং সেড টু এর পরিবর্তে কি বসাবো, প্রেজড বসাবো। তাহলে দেখেন প্রেজড বসাই নিয়েছি, আপলোডে বসাতে পারেন, অসুবিধা নেই। তাহলে প্রথমে আমরা কি করলাম, সাবজেক্টকে বসালাম মানে বক্তাকে বসালাম মানে বা স্পিকারকে বসালাম, হি এখানে, তার জন্য হি বসাই দিলাম। তারপর সেড টু আর ব্রাভোর পরিবর্তে আমরা বসালাম প্রেজড। তারপরে আমি কি বলেছি, প্রেজড এবং আপলোডেড বসালে যে অবজেক্টটা থাকবে এটা আমি অবজেক্ট ওয়ান বলেছিলাম, সেই অবজেক্ট ওয়ানটা বসে যাবে, সে বসালাম আমরা। তারপরে কি দেখেন এবার পরে রয়েছে কি, ডাবল ইনভার্টেড কমার ভিতরে এটা অংশ রয়েছে, এটা কি দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। তো আমি বারবার বলে গেছি আগের ভিডিওগুলোতেও, যদি ডাবল ইনভার্টেড কমার ভিতরে বাক্যটি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে কমা এবং ডাবল ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কি বসে, দ্যাট বসে, তার জন্য দ্যাট বসিয়ে দিয়েছি। এবার আপনাদের মনে হতে পারে সেইং শব্দটা কি করে আসলো, প্রেজড বা আপলোডেড বসালেই অবজেক্টের পর সেইং বসাতেই হবে আপনাকে। তাহলে কমা এবং ডাবল ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি কি করলাম, দ্যাট বসালাম। কেন, যেহেতু ডাবল ইনভার্টেড কমার ভিতরের বাক্যটি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছিল। এবার আমাদের এই অংশটা লিখতে হবে। এখানে কি রয়েছে, ইউ রয়েছে, ইউ হলো সেকেন্ড পারসন
আমরা জানি সেকেন্ড পারসন থাকলে এই যে এই অবজেক্টটাকে নির্দেশকারী প্রোনাউন বসবে, অর্থাৎ রিপোর্টেড ভার্বের যে অবজেক্ট সেই অবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসবে। এখানে এই অবজেক্টটা হলো হিজ সন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইউর পরিবর্তে কি বসবে, হিজ সনকে নির্দেশকারী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে প্রোনাউন। তো হিজ সনকে নির্দেশকারী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন হলো হি, তার জন্য ইউ এর পরিবর্তে আমরা হি বসালাম। এবার দেখেন এই সেইড টু যে ভার্বটা মানে ডাবল ইনভার্টেড কমার বাইরের যে ভার্বটা সেইড টু, এটা পাস্ট ফর্মে রয়েছে, সেই ভার্বের পাস্ট ফর্ম হলো সেইড। তাহলে আমাদের কি এই ডাবল ইনভার্টেড কমার ভিতরের যে ভার্বটা রয়েছে তার পরিবর্তন হবে। আমরা আগেই দেখেছি ডাবল ইনভার্টেড কমার ভিতরের ভার্বটা ভি1 থাকলে ভি2 হয়ে যায়, ভি2 থাকলে হ্যাড পিপি বসে। এখানে যেহেতু দেখেন প্লেড ভার্বটা হলো আপনার গিয়ে ভি2 ফর্মে রয়েছে, তার জন্য আমরা কি করব, একটা হেড বসাবো। তার জন্য দেখেন একটা হেড বসাই দিচ্ছি। তারপর প্লেড ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তো প্লেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেডই হয়, তার জন্য প্লেড বসাইছি। তারপর ওয়েল শব্দটা বসে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। নিচের উদাহরণে চলে যাই। দেখেন পরের উদাহরণটা দেখেন, হি সেড কমা ডাবল ইনভার্টেড কমা হাউ কস্টলি দ্য মোবাইল ইজ। সে বলছে, কি বলছে, হাউ কস্টলি দ্য মোবাইল ইজ, মোবাইলটা এত দামি। সে অবাক হয়ে যাচ্ছে যে মোবাইলটা এত দামি, বিস্ময় হয়ে যাচ্ছে। তা আমরা তাহলে বুঝে গেলাম, প্রথমে দেখলাম যে দেখেন এখানে কিন্তু এই বিস্ময়কর সূচক চিহ্ন আছে, তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার তার সঙ্গে সঙ্গে আমরা বুঝে গেলাম যে এটা কোন সেন্সে দিচ্ছে, এখানে বিস্ময়কর বা অবাক হওয়া সেন্স দিচ্ছে। যে কি, হাউ কস্টলি দ্য মোবাইল ইজ, মোবাইলটা এত দামি বা মোবাইলটা কি দামি, এরকম অর্থটা বোঝাচ্ছে। তার জন্য আমরা কি করব, সেইডের পরিবর্তে অবশ্যই অন্ডার্ড বসাবো বা এক্সক্লেম উইথ অন্ডার্ডও আপনি বসাতে পারেন। তো আমি এখানে অন্ডার্ডই বসালাম, তাহলে হি লিখলাম, তারপরে সেইডের পরিবর্তে অন্ডার্ড লিখলাম। দেখেন আমি বারবারই বলে গেছি যে এটা কিন্তু আসলে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, যে দ্য মোবাইল। আপনাকে এটা ধরলে চলবে না, হাউ কস্টলিটা ধরলে চলবে না। আসলে এই বাক্যটা তো এরকম, দ্য মোবাইল ইজ হচ্ছে মানে কস্টলি, ভেরি কস্টলি। এটাকে আমরা এইভাবে লিখে রাখি, ওই ভেরি কথাটাকে তুলে হাউ বানিয়ে রাখি। তাহলে এখানে সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে যেহেতু, তাহলে আমরা কি করব, এই কমাটার পরিবর্তে আমরা লিখবো দ্যাট। তারপরে সাবজেক্টটা বসাবো দ্য মোবাইল থার্ড পারসন, সেই থার্ড পারসনেই বসাই দিলাম। তারপরে এবার ভার্বটা বসাতে হবে। এই ভার্বটা দেখেন যেহেতু সেইটা পাস্ট ফর্মে রয়েছে, তার জন্য এই ভার্বের পরিবর্তন হবে। যেহেতু ইজটা হলো ভি1 ফর্মে রয়েছে, তার জন্য এর ভি2 ফর্ম বসাবো। তো ভি2 ফর্ম হলো ওয়াজ বসাই দিলাম। তারপরে হচ্ছে আমি আগে বলেছিলাম, দেখেন এই যে হাউ শব্দটা কার সামনে রয়েছে, কস্টলি শব্দটা কি, এটা অ্যাডজেক্টিভ। যখনই অ্যাডজেক্টিভ থাকবে হাউ শব্দটার পরিবর্তে আপনাকে অ্যাডভার্ব বসাতে হবে। তো অ্যাডভার্বটা এখানে আমরা কি বসাবো, ভেরি। তার জন্য হাউর পরিবর্তে লিখলাম ভেরি, আর কস্টলি শব্দটা থেকে গেল। আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদেরকে। হ্যাঁ, এই জিনিসটা দেখেন আমি নিচেও নোট আকারে লিখে রেখেছি যে কস্টলি শব্দটা হলো অ্যাডজেক্টিভ, তাই হাউয়ের পরিবর্তে কি ভেরি আপনাকে বসাতেই হবে। পরের উদাহরণে চলে যাই। দেখেন পরের উদাহরণটা একই রকম, এখন আপনারা এটা করতে পারবেন। আমি আর এটা করাচ্ছি না, তাও একটু বলে দেই। এখানে একটা অর্থ ঢুকে আছে। আজিজ সেড, আজিজ আমার নিজেরই নাম, আজিজ সেড কমা ডাবল ইনভার্টেড কমার ভিতরে কি আছে, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। হ্যাঁ, যে পাখিটা কি সুন্দর, মানে একজন আজিজ কাউকে বলছে পাখিটা কি সুন্দর। তাহলে এখানে দেখেন ও এভাবেও বলতে পারে, দেখেন পাখিটা কি সুন্দর, ও আনন্দিত হয়ে বলছে কথাটা। তাহলে আপনি এই সেইডের পরিবর্তে এক্সক্লেম উইথ হচ্ছে আপনার গিয়ে জয় বসাতে পারেন। এখানে ভুল হয়েছে, রব্বুল হবে না, এখানে এটা আজিজ হবে। আমি ভুল করে লিখে দিয়েছি, ঠিক করে দিলাম। আমি পরে ওয়েবসাইটেও আমার ঠিক করে দেব। এবার এখানে আপনার মনে হতে পারে যে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এটার মাধ্যমে তো বিস্ময়কর বোঝানো হচ্ছে। হ্যাঁ, বিস্ময়কর বোঝানো হচ্ছে। আপনি তাহলে বিস্ময়করের জন্য অন্ডার্ডও লিখতে পারেন, অসুবিধা নেই। তাহলে এখানে এক্সক্লেম উইথ জয় লিখলেও হবে, এক্সক্লেম উইথ অন্ডার লিখলেও হবে, বা শুধু অন্ডার লিখলেও আপনার হবে, অসুবিধা নেই। তারপরে কমাটা তুলে দিয়ে আমি হচ্ছে দ্যাট বসালাম। বারবার আর বলছি না কেন কমা উঠে দ্যাট বসছে, উপরে বারবার আলোচনা করেছি, আগেও আলোচনা করেছি এটা। তারপরে আমরা কি বসাবো, সাবজেক্ট। তাহলে দেখেন এখানে সাবজেক্টটা হলো দ্য বার্ড হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা থার্ড পারসন, তার জন্য দ্য বার্ডই বসে গেল। তারপরে ইজ ভার্বের হচ্ছে সেকেন্ড ফর্ম বসবে, যেহেতু ইজটা ফার্স্ট ফর্মে রয়েছে এবং সেইড শব্দটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে। হ্যাঁ, যেহেতু এটা সেইড পাস্ট ফর্মে রয়েছে, তাহলে ইজটা উঠবে এবং ভি2 ফর্ম বসবে। ইজের ভি2 ফর্ম হলো ওয়াজ বসাই দিলাম।
তো অবশ্যই কিন্তু এটা হচ্ছে ওয়ার আমরা লিখলাম না, কেন লিখলাম না? দেখেন দা বার্ড হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর কিন্তু সিঙ্গুলার ভার্বেই বসে, তো হচ্ছে তার জন্য কিন্তু ওয়াজ ভার্বটা লিখেছি। এবার হাউর পরিবর্তে আমরা লিখে দিলাম ভেরি, তারপরে লিখলাম বিউটিফুল। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। পরের উদাহরণে যাই। পরের উদাহরণটা দেখেন, হি সেড কমা ডাবল ইনভার্টেড কমা এলাস আই এম আন্ডন। সে বলল, কি বলছে? এলাস হায় হায়, আই এম আন্ডন আমি শেষ। তাহলে এটা কি বোঝাচ্ছে? ও দুঃখ প্রকাশ করছে এলাস শব্দের মাধ্যমে। তাহলে আমরা আগেই দেখেছি যদি ডাবল ইনভার্টেড কমার ভিতরের অংশটার মাধ্যমে দুঃখ বোঝায়, তাহলে ওই দুঃখজনিত শব্দটা এবং সেড শব্দের পরিবর্তে আমরা স্বর বসাবো, এক্সক্লেম উইথ স্বর। তাহলে আমি হি বক্তা লিখে নিলাম, তারপরে এই সেড এবং এলাস শব্দটার পরিবর্তে বসাই দিলাম এক্সক্লেম উইথ স্বর। আপনি ইচ্ছা করলে এক্সক্লেম উইথ গ্রিফও বসাতে পারেন, গ্রিফ শব্দটার মানেও কিন্তু দুঃখ, স্বর শব্দটার মানেও দুঃখ, গ্রিফ শব্দটার মানেও দুঃখ, তো সেটাই বসালাম। তারপরে কমাটার পরিবর্তে আমি দ্যাট বসাই দিলাম, আগেও বলেছি কেন দ্যাট হয়েছে, এখন আর বলছি না। এবার দেখেন ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্টটা রয়েছে সেটা আই হলো ফার্স্ট পারসন। আমরা জানি ফার্স্ট পারসন থাকলে কি হবে? স্পিকারকে নির্দেশকারী প্রোনাউন, তাহলে হিকে নির্দেশকারী প্রোনাউন হলো হি, তার জন্য আইয়ের পরিবর্তে আমরা বসাই দিলাম হচ্ছে হি। তারপরে হচ্ছে এমটা ভি1 ফর্মে রয়েছে, এম এর হচ্ছে ভি2 ফর্ম হয়ে যাবে কি ওয়াজ বা ওয়ার। এখানে যেহেতু হি রয়েছে, হির পর সাধারণত ওয়াজ বসে, তার জন্য ওয়াজ বসালাম, তারপরে আন্ডন শব্দটা আমি লিখে দিয়েছি। দেখেন পরের উদাহরণটা আর একটু বলে নেই। দেখেন পরের উদাহরণটাতে কি বুঝাচ্ছে? হি সেড টু মি, সে আমাকে বললো এলাস হায় হায়, আই হ্যাভ ফেল এগেন, আমি আবার ফেল করেছি। ও তাহলে দুঃখ প্রকাশ করে বলছে এখানে। তাহলে আমরা কি করব? এই এলাস শব্দটার পরিবর্তে এবং সেই টু এর পরিবর্তে কি লিখবো? হচ্ছে এক্সক্লেম উইথ সরো বা এক্সক্লেম উইথ গ্রিপ, এরকম শব্দ লিখবো। তাহলে আমি প্রথমে বক্তাকে লিখে ফেললাম, তারপরে হচ্ছে সেই টু বা এলাসের সেই টু এবং এলাসের পরিবর্তে লিখলাম এক্সক্লেম উইথ সরো, তারপর কমাটার পরিবর্তে দ্যাট। তারপরে দেখেন আইটা কি হবে? এই হিকে নির্দেশকারী প্রোনাউন দিবে ও, তাহলে আইয়ের পরিবর্তে হিকে নির্দেশকারী প্রোনাউন এবং সাবজেক্টিভ ফর্মে, যেহেতু আইটা সাবজেক্টের জায়গায় রয়েছে তার জন্য আপনাকে হির যে প্রোনাউনটা লিখবেন সেটা সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে। হির সাবজেক্টিভ ফর্ম হি হয়, তার জন্য হি লিখলাম। তারপরে দেখেন এই হ্যাভ ভার্বটা কোন ফর্মে রয়েছে? হ্যাভটা ভি1 ফর্মে রয়েছে। এবার আপনার মনে হতে পারে এখানে তো আরেকটা ভার্ব রয়েছে ফেল, ফেল দেখলে হবে না, ফেলটা আসলে এখানে ভি3 ফর্মে রয়েছে, বা হচ্ছে আপনি বলতে পারেন পাস্ট পার্টিসিপেল ফর্মে রয়েছে। তার জন্য আমাদের এই ফেল ভার্বকে দেখলে হয় না, ওর সামনের ভার্বকে দেখে টেন্স চিনতে হয়। তাহলে আমাদের সামনের ভার্বটাকে নিয়েই কিন্তু কাজকর্ম করতে হয়। তাহলে হ্যাভ যেহেতু ভি1 ফর্মে রয়েছে, এর ভি2 ফর্ম বসাবো আমরা। তাহলে হ্যাভ ভার্বের ভি2 ফর্ম হলো হ্যাড, তার জন্য হ্যাড বসাই দিলাম। আর এই ফেল ভার্ব যা ছিল সেটাই বসাই দিলাম, কেন? যে ফেল হচ্ছে ভি3 ফর্মে রয়েছে, তার জন্য ভি3 থাকলো, আর এগেইন ওইটাই বসিয়ে দিলাম। যাই হোক, এটাও বুঝতে পেরেছেন। এবার নিচে আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো। দেখেন ওই উদাহরণটা আমি আবার গ্রিপ দিয়েও করে দিয়েছি, আবার শুধু লেমেন্টেড দিয়েও করে দিয়েছি, আপনারা দেখে নেবেন, বাকি বা সমস্ত কিছু এক রয়েছে। এবার পরের উদাহরণটা দেখেন, হি সেড, সে বলল টাট ছিছি, ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যুক। এখানে তাহলে দেখেন কি বোঝাচ্ছে? ছিছি, ঘৃণা বোঝাচ্ছে, ঘৃণা। তাহলে এখানে আপনি হেট্রেড লিখতে পারেন, বা অ্যাভারেন্স লিখতে পারেন, বা রিগ্রেট লিখতে পারেন, এরকম শব্দগুলো আপনি ইউজ করতে পারেন। আমি তাহলে এই টাট আর সেইটের পরিবর্তে কি বসাবো? এখানে এক্সক্লেম উইথ অ্যাভারেন্স বসাবো। তাহলে প্রথমে সাবজেক্ট বসাই দিলাম, মানে বক্তাকে বসালাম, তারপরে সেইট আর টাটের পরিবর্তে বসাই দিলাম এক্সক্লেম উইথ অ্যাভারেন্স বসালাম। তারপরে হচ্ছে বারবারই বলে গেছি যে হচ্ছে কমার পরিবর্তে কি দ্যাট বসাই দিব আমরা। তারপরে কি ইউ এর পরিবর্তে কি হবে? হচ্ছে সরি ভুল করলাম একটু, ইউ যেহেতু এখানে সেকেন্ড পারসন থাকলে দেখেন এইখানের অবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসবে, কিন্তু দেখেন সেইডের পরিবর্তে কোনো অবজেক্টেই নেই। সেইডের পরিবর্তে না, সরি ভুল বললাম, সেইডের পর কোনো অবজেক্ট নেই। তাহলে কি কোন অবজেক্ট কিভাবে বসাবেন ইউ এর পরিবর্তে? তাহলে আপনাকে এখানে ধরে নিতে হবে এখানে হচ্ছে ফার্স্ট পারসন বা থার্ড পারসন অবজেক্ট আছে, যেটা উজ্জ আছে, আপনাকে ধরে নিতে হবে। আপনি ফার্স্ট পারসন অবজেক্টও বসাতে পারেন, আপনি থার্ড পারসন অবজেক্টও বসাতে পারেন। তো সেকেন্ড পারসন বসাবেন না, যেহেতু এখানে সেকেন্ড পারসনটাই রয়েছে, তার জন্য এই পারসনটা বাদ দিয়ে অপর যে দুটা পারসন থাকলো সেই দুইটা পারসনেই আপনাকে বসাতে হবে। এই যে এখানে ভাবতে হবে উজ্জ রয়েছে। তাহলে আমরা এখানে লিখে নিলাম আমি দ্য লিসেনার, মানে হি সেড, সে বলছে, কাকে বলছে? যাকে বলছে
ও তো শুনছে, যে শুনছে তাহলে ওকে লিসেনার বলে। তাহলে সেইডের পরে যে অবজেক্টটা থাকে সেটাকে আমি থার্ড পারসন হিসাবে ধরলাম। আপনি ফার্স্ট পারসন ধরলেও হবে, অসুবিধা নেই, আপনার যেটা ইচ্ছা আপনি বসাবেন। তাহলে আমি লিসেনার বসালাম। তারপর আরটা কি V1 ফর্মে রয়েছে, V1 ফর্মে থাকলে এর V2 ফর্ম বসাবো, যেহেতু সেইটা পাস্ট ফর্মে রয়েছে। তারপরে এ লায়ার এই শব্দটা আমি বসাই দিলাম। এই যে নিচে আমি নোট দিয়ে লিখে রেখেছি, আপনারা ডিটেলসে দেখে নিতে পারবেন। আরও এই উদাহরণটা আর করাচ্ছি না, আপনারা এটা করতে পারবেন। এবার পরে আর একটু চলে যাই। এটা এখন দেখেন হোয়াট দিয়ে একটা আমরা করি। এই উদাহরণটা দেখেন তাহলে, হি সেড সে বলল, হোয়াট এ ফুল আই অ্যাম। মানে কি বোঝাচ্ছে? সে বলল হোয়াট এ ফুল আই অ্যাম, আমি কি বোকা। এটা তাহলে কি বোঝাচ্ছে দেখেন, এটা কিন্তু অবাক বোঝাচ্ছে যে ও আগে কি বোকা ছিল, এইরকম একটা কথা উনি বলছেন। তার জন্য আমরা যেহেতু এখানে বিস্ময় বা অবাক বোঝাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? এক্সক্লেম উইথ ওয়ান্ডার্ড বা শুধু ওয়ান্ডার্ড, আপনার যেটা খুশি সেটা লিখবেন। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট মানে বক্তাকে লিখলাম, তারপরে সেইডের পরিবর্তে আমরা লিখে নিলাম এক্সক্লেম উইথ ওয়ান্ডার্ড, তারপরে এই কমার পরিবর্তে আমরা বসালাম দ্যাট, তারপরে কি আমরা সাবজেক্ট বসাবো। এবার সাবজেক্টটা কি এখানে আপনাকে আমি বারবারই বলছি, এটা কিন্তু আসলে এরকম থাকে না। এটা বাক্য আই অ্যাম গ্রেটফুল, এরকম থাকে সাধারণত। আই অ্যাম এ গ্রেটফুল, এই আই অ্যাম এ গ্রেটফুল বাক্যটাকেই এইভাবে লেখা যায়, হোয়াট এ ফুল আই অ্যাম, এভাবে লেখা যায়। তাহলে এখানে এবার আইটা সাবজেক্ট, আর আই থাকলে আমরা কি বসাবো? যে বক্তাকে নির্দেশকারী প্রোনাউন, তাহলে এই হিকে নির্দেশকারী প্রোনাউন হি হয়, তার জন্য হি থাকলো। তারপরে ওয়াজটা V1 ফর্মে রয়েছে, এর V2 ফর্ম বসে গেল। তারপরে আমি বলেছিলাম আপনাদেরকে বারবার যে দেখেন হোয়াটটা সাধারণত নাউনের আগে থাকে, হোয়াট সাধারণত নাউনের আগে থাকে। আপনি আবার কি করে বুঝবেন যে এটা ফের নাউন? দেখেন এই যে ফুল, ফুল শব্দটার সামনে একটা কিন্তু কি রয়েছে? আর্টিকেল রয়েছে। আর্টিকেল সাধারণত নাউনের সামনেই বসে, আর্টিকেল সাধারণত নাউনের সামনেই বসে, সেটা আর্টিকেলের বিষয়, সেখানেও আপনারা দেখে নিতে পারেন। তাহলে হোয়াটটা কি নাউনের সামনে রয়েছে, তাহলে নাউনের সামনে আপনাকে কি বসাতে হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হোয়াটের পরিবর্তে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে নিব গ্রেট, যেটা আমি আগেও বলেছি আপনাদেরকে। তাহলে এ গ্রেট ফুল, এভাবে আবার বলিয়েন না যে গ্রেট এ ফুল, এ গ্রেট এ ফুল হয় না, এ গ্রেট ফুল। তার জন্য এখানে এ গ্রেট ফুল লিখলাম। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। পরের উদাহরণে যাচ্ছি। পরের উদাহরণটা দেখেন, হি সেড সে বলল, হোয়াট এ প্রিটি। এটা বুঝতে পারছেন কি বোঝাচ্ছে? এটা হি সেড সে বলল, হোয়াট এ প্রিটি, হোয়াট এ প্রিটি মানে কি সুন্দর। এটা তাহলে কি বোঝাচ্ছে? আপনার যদি কনফিউশন হয় যে অবাক বোঝাচ্ছে না দুঃখ বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে, তখন অত কিছু না ভেবে আপনি পরিষ্কার লিখে দিবেন শুধু এক্সক্লেমড, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এগুলো লেখার দরকার নেই। আপনি পরিষ্কার বুঝতে পারছেন না, মানে ক্লিয়ার বুঝতে পারছেন না ডাবল ইনভার্টেড কমার ভিতরের অংশটার, তখন আপনি কি করবেন? শুধু এক্সক্লেম কথাটা লিখে দিবেন। আমি এটাতে সেই উদাহরণটাই দেখিয়েছি। তাহলে দেখেন আমি কি লিখলাম, প্রথমে স্পিকারকে লিখে নিলাম হি, তাহলে সেডের পরিবর্তে এক্সক্লেম লিখলাম, কমাটার পরিবর্তে দ্যাট। এবার দেখেন এখানে কিন্তু কি রয়েছে? সাবজেক্ট নাই। আসলে এই বাক্যটা এটা নয়, হোয়াট এ প্রিটি ইট ইজ এরকম রয়েছে। এখানে আসলে এরপরে ইট ইজ রয়েছে, সেটা উজ্জ্ব রেখেছে। তাহলে আপনাকে সেই উজ্জ্বটা খুঁজে যখন আপনি ন্যারেশন চেঞ্জ করবেন বসাতে হবে। তাহলে আমি ইট শব্দটা এখানে নিয়ে চলে আসলাম। তাহলে ইজ রয়েছে, তাহলে ইজের ইজ যেহেতু ফার্স্ট ফর্মে রয়েছে, তাহলে এর সেকেন্ড ফর্ম বসাতে হবে। সেকেন্ড ফর্ম আমি বসাই দিলাম ওয়াজ। তারপরে কি বসাবেন? এই অংশটা আপনাকে বসাতে হবে হোয়াট। হোয়াট থাকলে আমি একটু আগেই বললাম আগের উদাহরণটাতে গ্রেট হবে, তাহলে এ গ্রেট পিটি এরকম হবে, সেটাই লিখলাম। পরের উদাহরণে যাই। এটা আর করছি না, একটা এলাচ দিয়ে আগে করিয়ে দিয়েছি, তার জন্য ওইটা আর দেখাবো না। তারপরে দেখেন এই হুররা দিয়ে একটা দেখি। এটা তাহলে দেখেন কি বলছে এই উদাহরণটাতে, দ্য স্টুডেন্ট সেড, স্টুডেন্টরা বলল হুররা। ধরেন খেলা হয়েছে, জিতেছে, জিতার পর বাচ্চারা চিৎকার করে বললে হুররে হিপ হিপ, ওই যে হুররে হিপ হিপ ওই শব্দটাই কিন্তু এটা, তার মানে আনন্দ করে কিন্তু বলছে। তাহলে আমরা বুঝেই গেলাম যে ডাবল ইনভার্টেড কমার ভিতরের যে অংশ রয়েছে সেটার মাধ্যমে আমাদের আনন্দ বোঝাচ্ছে। তাহলে আনন্দ যদি বোঝায় আমরা জানি এক্সক্লেম উইথ জয় বা এক্সক্লেম উইথ কি বসে বলেন? এক্সক্লেম উইথ, বা আপনি বসাতে পারেন এক্সক্লেম উইথ ডিলাইট, এরকমও বসাতে পারেন। তাহলে দেখেন আমি কি করলাম, প্রথমে স্পিকারটাকে নিয়ে নিলাম, তারপরে কি সেড আর হুররার পরিবর্তে লেখা হলো এক্সক্লেম উইথ জয়। তারপরে এই কমাটার পরিবর্তে কি লিখতে হবে বলেন? কমাটার পরিবর্তে
একটা দ্যাট হবে, দ্যাটটা লিখতে ভুলে গেছি, এখানে এখানে কি হবে, একটা দ্যাট হবে, এগুলো আমি ঠিক করে দিব অবশ্য। হ্যাঁ, তাহলে দ্যাট হবে। তারপরে দেখেন এবার আমরা সাবজেক্ট বসাবো। তাহলে সাবজেক্টটা কি, এখানে কি রয়েছে, আওয়ার স্কুল, আওয়ারটা হলো ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন থাকলে কি হবে, সেটার পরিবর্তে স্পিকারকে নির্দেশকারী প্রোনাউন। আওয়ারটা দেখেন এখানে কিন্তু প্লুরাল ফর্মে রয়েছে, তাহলে দ্য স্টুডেন্টসকে নির্দেশকারী প্লুরাল ফর্মেই বসবে, মানে থার্ড পারসনকে নির্দেশকারী প্লুরাল ফর্ম। কিন্তু এটা দেখেন আওয়ারটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ, আপনাকে কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভকেই বসাতে হবে দ্য স্টুডেন্টকে নির্দেশকারী। তাহলে দ্য স্টুডেন্টকে নির্দেশকারী পজেসিভ প্রোনাউন, কিন্তু থার্ড পারসনে হলো দেয়ার, তার জন্য এখানে দেয়ার হয়ে গেল, স্কুলটা থাকলো। এবার দেখেন এখানে হ্যাজ রয়েছে, হ্যাজ কোন ফর্মে রয়েছে, ফার্স্ট ফর্মে, তাহলে হ্যাজের পরিবর্তে জাস্ট খালি আমরা হেড করে দিব, আর বাকি বা যা রয়েছে সেটা দেখে দেখে টুকে দিব, সেটাই করলাম। পরের উদাহরণে যাই। ওই যে পরের এই উদাহরণটার কিন্তু আমি দ্বিতীয় নিয়মটাও, এই যে যেটা করলাম এর দ্বিতীয় নিয়মটাও কিন্তু এখানে লিখেছি, এভাবেও আবারও হচ্ছে লিখেছি। হ্যাঁ, তো এবার দেখেন এটাও করা হয়ে গেছে। এটা 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 একটু বলি না, এটাতে আপনাদের প্রবলেম আসবে। দেখেন এটা কি, দ্য গার্ল সেড, মেয়েটি বলল, কি বলছে, হোয়াট এ ফুল আই ওয়াজ, আমি কি বোকা ছিলাম। তাহলে এখানে দেখেন আপনি এটার সেন্সটা এভাবেও নিতে পারেন যে ও অনুশোচনা করছে, ও এখন অনুশোচনা করে বলছে যে আগে ও কি বোকা ছিল, এখন চালাক হয়ে গেছে, তার মানে ওর এখন বর্তমানে এটা অনুশোচনা হচ্ছে। তাহলে আমরা এই ডাবল ইনভার্টেড কমার ভিতরের অংশটার মাধ্যমে বুঝে গেলাম যে ও অনুশোচনা বুঝাচ্ছে। তাহলে আপনি কি লিখবেন, দ্য গার্ল লিখলেন প্রথমে, সেইডের পরিবর্তে তাহলে আমরা লিখবো কি, কনফেসড উইথ রিগ্রেট বা এক্সক্লেম উইথ রিগ্রেট, এভাবেও বলতে পারেন। তারপর কমাটা তুলে দিয়ে দ্যাট বসালাম। তারপর আমাদের সাবজেক্টটা হলো এখানে আই এর পরিবর্তে আমাদের কি করতে হবে, বক্তাকে নির্দেশকারী প্রোনাউন, দ্য গার্লকে নির্দেশকারী প্রোনাউন হলো সি, তার জন্য সি বসে গেল। তারপর দেখেন এখানে ওয়াস রয়েছে, ওয়াসটা কোন ফর্মে রয়েছে, ভিটু ফর্মে রয়েছে। আমরা বারবার শিখে রেখেছি যে টেন্সের কিভাবে পরিবর্তন হয়, ভিটু থাকলে ওর কি করতে হবে, হ্যাড আর হচ্ছে পিপি বসাই দিতে হবে। তাহলে আমরা কি বসাবো, হেড বসালাম। ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা পিপি ফর্ম হলো বিন, তার জন্য বিন লিখলাম। তারপর এখানে হোয়াটটা উঠে গিয়ে তো গ্রেড বসবে, একটু আগে আমি আগের গুলাতেই বললাম পরিষ্কার করে, সেটা বুঝতে না পারলে আপনি আবার দেখে নেবেন। এবার পরের উদাহরণে চলে যাই। দেখেন সেটাকে এইভাবেও লিখেছি আমি, যে এইভাবে, দ্য গার্ল এক্সক্লেম উইথ রিগ্রেট, আপনি ভাবতে পারেন কনফেস চলে আসলো। হ্যাঁ, আমরা তো এতক্ষণ ধরে এক্সক্লেম দিয়ে শিখলাম, আপনি এটাও লিখতে পারেন, অসুবিধা নেই। পরের উদাহরণটা দেখেন, আজিজ সেড কমা ডাবল ইনভার্টেড কমা হাউ ডিস্টার্বিং দ্য মিউজিক ইজ। তাহলে দেখেন এখানে ডিস্টার্ব করছে, তার মানে কি ও বিরক্ত হচ্ছে। তাহলে এটার মাধ্যমে আমরা বুঝলাম যে এখানে বিরক্ত বোঝানো হচ্ছে ডাবল ইনভার্টেড কমার ভিতরে বাক্যটার মাধ্যমে। তাহলে বিরক্ত বোঝালে আমরা তো জানি ডিসগাস্ট বোঝাতে পারেন বা হেড্রেড বসাতে পারেন। তাহলে আজিজ লিখলাম প্রথমে স্পিকারকে, তাহলে সেইডের পরিবর্তে লিখে দিলাম এক্সক্লেম উইথ ডিসগাস্ট। তারপর কমাটার পরিবর্তে দ্যাট বসাই দিলাম। তারপরে সাবজেক্টটা বসাই দিলাম দ্য মিউজিক, বারবার এগুলো আলোচনা করেছি। হ্যাঁ, আমি আর এখন হচ্ছে ডিটেলসে বলছি না। ইজটা হচ্ছে ফার্স্ট ফর্মে রয়েছে, তাহলে এর ভিটু ফর্ম বসাতে হবে, ভিটু ফর্ম হলো ওয়াস। হ্যাঁ, দ্য মিউজিকটা যেহেতু প্লুরাল সিঙ্গুলার ফর্মে রয়েছে তার জন্য কিন্তু ওয়াস বসালাম, নাহলে ওয়ার হতো যদি এটা প্লুরাল ফর্মে হতো। তারপরে হাউটার পরিবর্তে কি হয়ে যাবে, ভেরি। হ্যাঁ, যেহেতু দেখেন এই হচ্ছে ডিস্টার্বিংটা হলো অ্যাডজেক্টিভের সামনে সবসময় অ্যাডভার্ব বসে, তার জন্য হাউটার পরিবর্তে আমরা অ্যাডভার্ব হিসাবে ভেরি বসালাম। আশা করি ক্লিয়ার হয়েছে। এই উদাহরণটা এখন আশা করি আপনারা পারবেন, আমি আর করাচ্ছি না। তারপরে এখানে চলে আসেন, এলাস দিয়ে আছে, এটাও পারবেন। এলাস মানেই হচ্ছে কি দুঃখ বোঝানো হচ্ছে, এটাও এলাস দিয়ে আছে, পারবেন। হ্যাঁ, হাউ হ্যাপি, এটা এরকম করে দিলাম, পারবেন। হাউ দিয়েও হয়ে গেছে। এইবার দেখেন এইটা একটু হচ্ছে বলি, এখানে কি রয়েছে, হি সেড সে বলল, সি সেড সে বলল, আই লস্ট মাই পেন, আমি আমার কলমটা হারাই ফেলেছি। তাহলে এটার মাধ্যমে কি বোঝাচ্ছে, যে এখানে কিন্তু দুঃখ বোঝাচ্ছে, যে ও দুঃখের সহিত বলছে যে আমি আমার কলমটা হারিয়ে ফেলেছি। তাহলে আপনি এইটার মাধ্যমে হচ্ছে এইটা আর সেইটার পরিবর্তে আপনি কি বসাতে পারেন, হচ্ছে স্বর বসাতে পারেন, মানে এক্সক্লেম উইথ স্বর। তাহলে প্রথমে বক্তাকে বসাই নিলেন, তাহলে সেইটার পরিবর্তে আপনি এক্সক্লেম উইথ স্বর বসালেন। তারপর কমাটার পরিবর্তে দ্যাট। তারপরে আয়ের পরিবর্তে আই যেহেতু ফার্স্ট পারসন, তার জন্য সিকে নির্দেশকারী প্রোনাউন, সিকে নির্দেশকারী সাবজেক্টিভ প্রোনাউন হলো সি হয়, সেটাই বসালাম। তারপর দেখেন লসটা এখানে কোন ফর্মে রয়েছে, ভিটু ফর্মে রয়েছে। আমরা জানি ভিটু ফর্মে থাকলেই ও কী হবে, হচ্ছে
হ্যাড আর V3 বসবে যদি এই যে বাইরের সেটটা যেহেতু পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আমরা হ্যাড বসালাম এবং লস্টের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 ফর্ম হলো লস্টেই হয়, সেটাই বসালাম। তারপর দেখেন এখানে মাই রয়েছে, মাই হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে আমরা জানি কাকে নির্দেশ করবে, ফার্স্ট পারসন থাকলেই অবশ্যই এই যে এটাকে নির্দেশকারী, এটা হচ্ছে এখানে বসবে। মাইটা কি, মাইটা কিন্তু অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, তার জন্য সিকে নির্দেশকারী পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে। সিকে নির্দেশকারী পসেসিভ অ্যাডজেক্টিভ হলো হার, তো মায়ের পরিবর্তে তার জন্য এখানে হার হয়ে গেল, তারপর পেন শব্দটা বসে গেল। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার পরের উদাহরণটা দেখেন, সি সেড, সে বলল, গুড গড দ্য ফেলো হ্যাজ কাম টু লাইফ এগেন। সে বলেছিল, কি বলেছিল, হে সৃষ্টিকর্তা প্যাকেটের মধ্যে আবার জীবন এসেছে। তাহলে এটার মাধ্যমে দেখেন এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা রয়েছে সেটার মাধ্যমে অবশ্যই কিন্তু অবাক করা জিনিস বোঝাচ্ছে, মানে ওর জীবনটা ধরেন শেষেই হয়ে গেছিল, এখন ওর জীবন ফিরে এসেছে, লাইফ ফিরে পেয়েছে ও, এরকম একটা অর্থ। তার জন্য আপনি কি করবেন, সেইডের পরিবর্তে, আর এখানে যে গুড গড, এই গুড গড এবং সেইড এই দুইটার পরিবর্তে আপনি অবশ্যই লিখবেন এক্সক্লেম উইথ সারপ্রাইজ, যেহেতু এখানে অবাক করা জিনিস বোঝাচ্ছে। বা আপনি সারপ্রাইজের পরিবর্তে অন্ডারও লিখতে পারেন, অসুবিধা নেই। তাহলে সি বসলো প্রথমে, তারপরে এটুকু জায়গার পরিবর্তে বসলো মানে সেইড, আর গুড গডের পরিবর্তে বসলো এক্সক্লেম উইথ সারপ্রাইজ, তারপরে কমাটা উঠে গিয়ে দ্যাট বসলো, তারপরে দ্য ফেলো যা ছিল সেটাই বসলো। দেখেন হ্যাশটা হচ্ছে V1 ফর্মে রয়েছে, হ্যাশের V2 ফর্ম হলো হ্যাড, সেই হেডেই বসাই দিলাম। এত টেন্স নিয়ে ভাবার দরকার নেই, আমি যা বলছি সেভাবে করলে আপনি যত নেরেশন আছে সব পারবেন। তারপরে এটা যা ছিল সেটাই বসে গেল, যার পরেও যা আছে সেটাই বসে গেল। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। আমি আর এই উদাহরণটা করছি না, এরকম হাউ দিয়ে করাই দিচ্ছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি। হোয়াট দিয়েও হয়ে গেছে, এটাও করাচ্ছি না, আর হোয়াট দিয়েও হয়ে গেছে। হ্যাঁ, এই যে ননসেন্স, এটা একটু দেখি, এটা করি একটু। আমি পরে আরও হচ্ছে উদাহরণগুলো করাবো, বিভিন্ন চাকরির পরীক্ষায় যে উদাহরণগুলো এসেছে সেগুলা আস্তে আস্তে করে সবেই আলোচনা করব। আগে নিয়মগুলো আমরা একটু কৌশলগুলো দেখে নিই। হি সেড, সে বলল, ননসেন্স মানে অপদার্থ। তাহলে এটা দেখেন, এটার মাধ্যমে কিন্তু পরিষ্কার ওইরকম কিছু বুঝতে পারছি না, কি বোঝাচ্ছে, ঘৃণা না অবাক করা না কি বোঝাচ্ছে। তার জন্য আমি একটু আগে বলেছিলাম এরকম যদি থাকে আপনি শুধু এক্সক্লেম শব্দটা বসাই দিবেন, অসুবিধা নেই। তাহলে সাবজেক্ট বসালাম, সেইটার পরিবর্তে এক্সক্লেম শুধু বসাই দিলাম, কমাটার পরিবর্তে দ্যাট। এটা আসলে এই বাক্যটা এরকম নয়, ননসেন্স শুধু থাকে না, আসলে এরকম থাকে, কি থাকে, ইট ইজ ননসেন্স, ইট ইজ ননসেন্স, আপনি এরকম ভাবতে পারেন। তাহলে আপনার, কিংবা আপনি এভাবেও ভাবতে পারেন যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে তার যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্ট হিসাবে আপনি কি বসাবেন, ইট বসাবেন, এবং যদি ভার্ব না থাকে ভার্ব হিসাবে আপনি ইস বা এম বা আর যেটা প্রযোজ্য হবে সেটা আপনি বসাবেন। তাহলে এখানে আমি ধরে নিলাম যে ইস রয়েছিল, ইটের পর সাধারণত ইস থাকে, তাহলে ইসটা ফার্স্ট ফর্মে রয়েছে, এর সেকেন্ড ফর্ম বসাবো ওয়াস, তারপর ননসেন্স শব্দটা যা ছিল সেটা বসাই দিব। একইভাবে নিচের উদাহরণটাও দেখেন, হ্যাঁ নিচের উদাহরণটাও আমি করে দিয়েছি আর বলছি না। পরের উদাহরণটা দেখেন, হি সেড টু মি, সে আমাকে বলল, কংগ্রাচুলেশন মানে কংগ্রাচুলেশন জানালো, অভিনন্দন জানালো। তাহলে এইরকম যদি থাকে, এইগুলাকে অত কিছু না ভেবে আপনি এইরকম করে লিখে দিতে পারেন সেড টু, আর এই কংগ্রাচুলেশন কথাটার পরিবর্তে আপনি ডাইরেক্টলি লিখে দিতে পারেন হি কংগ্রাচুলেটেড মি, এইভাবেও হবে, অসুবিধা নেই। পরের উদাহরণটা দেখেন, একইভাবে আমি পরের উদাহরণটা করেছি। হি সেড টু মি, সে আমাকে বলল, থ্যাংক ইউ মানে সে ধন্যবাদ আমাকে জানালো। তাহলে এটা নারেশন আপনি কিভাবে করতে পারেন, হি থ্যাংক মি, এটুকু বললেই আপনার হবে। এখানে থ্যাঙ্কড শব্দটা হবে, একটু ভুল হয়েছে, হ্যাঁ পাস্ট, যেহেতু সেইটা পাস্ট ফর্মে রয়েছে এটা হচ্ছে কিন্তু পাস্ট ফর্মে লিখতে হবে, থ্যাঙ্কড ইডি যোগ হবে। যাই হোক, নিচের উদাহরণটাতে যাই। দে সেড টু আস, তারা আমাদেরকে বলল, কি বলল, ওয়েলকাম, ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দে ওয়েলকাম আস। আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখেন পরের উদাহরণটা, সি সেড, সে বলল, হ্যাপি হোলি, যখন এই হোলি আসে এরকম করে বলা হয়। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু একটা উইশ করা বোঝাচ্ছে, হ্যাঁ তার জন্য আমরা উইশের জন্য আমরা কি লিখতে পারি, যে সি উইশড মি এ হ্যাপি হোলি, এভাবে উইশ করলো সে, আমরা এভাবে লিখতে পারি। দেখেন পরের উদাহরণটা যদি আমরা যাই, পু,
said the principal to Aziz, you have again failed in the examination. তাহলে দেখেন এই পু শব্দটার মানে কি ছিছি, তার মানে এটা কি কি বোঝাচ্ছে, এটা কিন্তু ঘৃণা বোঝাচ্ছে। তাহলে ঘৃণা বোঝালেই হ্যাঁ, যেহেতু ছিছি বলছে না ঘৃণা করেই বলছে কথাটা, অনুশোচনা নয়, ঘৃণাই আসতেছে সেন্সটা। তার জন্য আমরা কি করব, যে সেইডের পরিবর্তে আর পুর পরিবর্তে আমরা লিখে দিতে পারি এক্সক্লেম উইথ অ্যাভারেন্স। তাহলে আমরা সেটাই করছি। এই কথাগুলো কে বলছে দেখেন, প্রিন্সিপাল সেড দ্য প্রিন্সিপাল টু আজিজ, প্রিন্সিপাল আজিজকে বলছে। তাহলে আমরা এখানে স্পিকারটা হলো দ্য প্রিন্সিপাল, তার জন্য প্রথমে প্রিন্সিপাল বসালাম। এই সেড এবং টু এবং এই আজিজ এইগুলার পরিবর্তে আমরা বসাই দিলাম এক্সক্লেম উইথ অ্যাভারেন্স। তারপরে কমার পরিবর্তে দ্যাট বসে গেল। এইবার দেখেন ইউটা হলো সেকেন্ড পারসন থাকলে আমরা জানি এইটাকে নির্দেশকারী প্রনাউন বসবে, আজিজকে নির্দেশকারী। হ্যাঁ, এবার এখানে যদি আমি আগে দেখেন এখানে কিন্তু প্রনাউন আমি কিন্তু বসাইনি, দ্যাটের আগে কিন্তু প্রনাউন বসাইনি। তাহলে কি আমি আজিজকে নির্দেশকারী প্রনাউন বসাবো? তাহলে তো এখানে আজিজ বলতে কাকে, হি বলতে, আজিজকে নির্দেশকারী প্রনাউন তো হি, তাহলে হি বলতে কে কাকে বোঝানো হবে, প্রিন্সিপালকে না আজিজকে? পরিষ্কার করে কিন্তু বোঝানো হবে না। তার জন্য যেহেতু আগে থেকে এই বাক্যটার মধ্যে আজিজ নিয়ে আসেনি, এই ডাইরেক্ট এই ইনডাইরেক্ট ন্যারেশনটা যে চেঞ্জ করছি এখানে নিয়ে আসেনি, তার জন্য আমরা প্রনাউনটা না বসাই এই আজিজকেই বসাই দিব। তারপরে দেখেন এখানে হেয়ার ভার্ব V1 ফর্মে রয়েছে, এর V2 ফর্ম বসাই দিলাম, বাকি বা যা রয়েছে তাই বসিয়ে দিলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবেন। দেখি একটু নিচে এবার পরের উদাহরণটা দেখেন, সে বলল সরি, ও ক্ষমা চাইছে, ক্ষমা চাইছে। যে কি বলছে, আই স্পয়েল ইওর পেন, আমি তোমার কলমটা নষ্ট করে দিয়েছি, তার জন্য কি চাইছে, ক্ষমা চাইছে। তার জন্য আমরা এখানে এই সরি আর সেডের পরিবর্তে কি লিখবো, এক্সক্লেম উইথ রিগ্রেট, অনুশোচনা বুঝালেই এরকম রিগ্রেট শব্দটা আমরা ইউজ করতে পারি। তাহলে সেটাই বসালাম, কমার পরিবর্তে দ্যাট। এবার আইয়ের পরিবর্তে কি সিকে নির্দেশকারী প্রনাউন সি বসে গেল। তারপরে এখানে দেখেন এটা কোন ফর্মে রয়েছে, ফার্স্ট ফর্মে রয়েছে, V1 ফর্মে রয়েছে। তাহলে V1 ফর্মে যদি থাকে আমরা তো জানি এর V2 ফর্ম বসবে। তাহলে স্পয়েলের V2 ফর্ম হলো স্পয়েলড। আর তারপর ইওরটা কি সেকেন্ড পারসন হলে কি হবে, অবজেক্টকে নির্দেশকারী প্রনাউন। তাহলে দেখেন এখানে কিন্তু কোনো অবজেক্টই নেই। আমি বারবার বলেছিলাম যে অবজেক্ট যদি না থাকে তাহলে আপনি নিজেকেই ধরে নেবেন, মানে ফার্স্ট পারসনকে ধরতে হয়। তার জন্য ইওর পরিবর্তে মাই বসিয়ে দিলাম। থার্ড পারসন লিখলেও হবে, অসুবিধা নেই, মানে থার্ড পারসন পজিটিভ অ্যাডজেক্টিভ। আমি এখানে ফার্স্ট পারসনেই লিখলাম, ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসন। আশা করি ক্লিয়ার হয়েছে। এরকম উদাহরণ হয়ে গেছে। যাই হোক, এই পর্যন্ত করলাম আজকে। এরপরে নেক্সটে আমরা এই উদাহরণগুলো আরও দেখব। হ্যাঁ, সবগুলাই করাবো, চাকরির বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো ক্লিয়ার করাবো আপনাদেরকে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।